সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি 11S এর পক্ষ থেকে। আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আরও আশা করছি তোমরা এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রতিদিনের ধারাবাহিক অনলাইন টিউটোরিয়াল ক্লাসে আমি মাসুদ রানা। আমার আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের অধ্যায় 3-এর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের একটি টপিকস, সংকরায়ন নির্ণয় করা কৌশল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই যে সংকরায়ন নির্ণয় কিভাবে করতে হয় তারই একটা টেকনিক বা একটা উপায় তোমাদের কাছে আজকে আমি প্রেজেন্ট করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই সংকরায়নটা, এই প্রেজেন্টেশনটা বুঝতে গেলে আমাদেরকে আগে সংকরায়নটা কি এটা জানতে হবে। তাহলে সংকরায়নটা কি? যৌগ গঠনের সময় পরমাণুর যোজ্যতা স্তরের সমশক্তি সম্পন্ন একাধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো যখন পরস্পরের সহিত মিশ্রিত হয়ে যে সমশক্তি সম্পন্ন এবং সমান সংখ্যক অরবিটাল তৈরি করার প্রসেস বা প্রক্রিয়াকেই আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে পারি। ঠিক আছে? সংকরায়ন তখনই ঘটবে যখন যৌগ গঠন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যৌগ গঠনের প্রয়োজনে সংকরায়ন ঘটে। অর্থাৎ কি? যৌগ গঠন করার প্রয়োজনে পরমাণুসমূহ সংকরায়নে অংশগ্রহণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি হাইব্রিডাইজেশনের সংজ্ঞায় বলেছিলাম যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো পার্টিসিপেট করবে সংকরায়নে। ঠিক আছে? এবং সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো পার্টিসিপেট করবে এবং একে অপরের সহিত কি মিশ্রিত হয়ে আবার সমান সংখ্যক অরবিটাল, সমান সংখ্যক সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো কি করবে? তৈরি করবে। এটা হলো কি? হাইব্রিডাইজেশন। এটাই কিন্তু সংকরায়ন। আমি আবারও বলি যে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো পরস্পরের সহিত মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল সৃষ্টি করার প্রসেস বা প্রক্রিয়ার নামই হলো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। ঠিক আছে? তাহলে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল পার্টিসিপেট করবে, করে কি করবে? সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল সৃষ্টি করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, সংকরায়নটা কি তোমরা অলরেডি বুঝতে পেরেছ। আমি এই সংকরায়ন নিয়ে আর কথা না বলে আমি আমাদের মেন টপিক্সে চলে আসব। তবে মেন টপিক্সে আসার আগে আমি আরও একটা কথা বলতে চাই। সেটা হলো যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটালগুলো বিভিন্ন ধরনের হতে পারে। সেটা আমি এখানে লিখে রেখেছি। কি? sp হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, sp3d অথবা dsp3, sp3d² অথবা d²sp3। এখন প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখেছি 5 এবং 6 নম্বরে sp3d অথবা dsp3। 6 নম্বরে লিখেছি যে sp3d² অথবা d²sp3। কোনটা হবে? আসলে এটা না এটা, সেটা আমি আজকের ক্লাসে এটা সমাধান দিব। ততক্ষণে তোমরা সঙ্গে থাকবা। আচ্ছা, তাহলে আমি যে সংকরায়ন নির্ণয় করার উপায়টা আমি একটা সূত্রের মাধ্যমে প্রত্যেকটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর তোমরা সংকরায়ন নির্ণয় করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা সূত্র লিখেছি। সংকরায়ন সমান আমি লিখতে পারি বা বলতে পারি ½ v + m - c + a। এই টার্মগুলো নতুন। ঠিক আছে? তাহলে ভি মানে কি? ভি মানে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। এমটা কি? এম হলো ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে কতগুলো একযোজী পরমাণু যুক্ত আছে। কি বললাম? ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর মোট সংখ্যা। সিটা কি? সি ফর ক্যাটায়ন, এ কি? এ ফর অ্যানায়ন। আমরা জানি ক্যাটায়ন অলওয়েজ পজিটিভ, অ্যানায়ন কি? অলওয়েজ নেগেটিভ। তাহলে
আমি যখন এই সূত্রে সি এবং এ এর ভ্যালুটা ইনপুট করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা সাইন অর্থাৎ চিহ্ন ব্যবহার করব না, শুধু আমরা ভ্যালুটা কাউন্ট করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি শুরু করি যে নিরপেক্ষ যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন। কোনটা? নিরপেক্ষ যৌগ কোনগুলো? এই যেমন ধরো মিথেন, এখানে কোনো চার্জ নেই, সো এটা একটি নিউট্রাল বা নিরপেক্ষ যৌগ। আবার অ্যামোনিয়া, এটি একটি নিরপেক্ষ যৌগ। SF6 এটা কি একটা নিরপেক্ষ যৌগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখন শেখাবো যে নিরপেক্ষ যৌগ মিথেনের কার্বনের সংকরায়ন। আচ্ছা, মিথেনের কেন্দ্রীয় পরমাণু কোনটা? মিথেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি সি, আর বাকি চারটা হাত কি হাইড্রোজেন। ঠিক আছে? এটা একটা কিন্তু সমযোজী যৌগ। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি আছে দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু কি কার্বন না? হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু কার্বন। তাহলে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, আমি এখানে ইলেকট্রন বিন্যাস এখানে দিয়েছি। দেখো, কার্বন হলো দ্বিতীয় পর্যায়ের একটি মৌল এবং সর্বশেষ কক্ষপথে তার 2, 2, 4 মোট 4টি ইলেকট্রন বিদ্যমান। এই 4টি ইলেকট্রনই হলো কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই সূত্রের সাহায্যে আমি এটা সমাধান করব। প্রথমে আমি কি আছে, আমরা সূত্রের হচ্ছে আমাদের হাফ ইন্টু ভি, কত তাহলে পেলাম? ভি হলো এখানে কি সেন্ট্রাল অ্যাটম কার্বন, কত আছে ভ্যালেন্সি এখানে? মোট হচ্ছে 4 প্লাস এম, এখানে এম কত আছে দেখো তো। এই যে মিথেন, কার্বনের 4 হাতে 4টা কি একযোজী হাইড্রোজেন পরমাণু আছে, কয়টা? 4টা। কাজে এম ইকুয়াল 4 মাইনাস, দেখো তো আমি কিন্তু এটা কি নিরপেক্ষ, মিথেনে কোনো প্লাস মাইনাস চার্জ নেই, কারণ এখানে ক্যাটায়নও 0 প্লাস অ্যানায়নও 0। এক্ষেত্রে হিসাব করলে আমরা পাবো কত? 4, 4, 8 ভাগ 2, 4। তাহলে কার্বন 4। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে কার্বনের মানটা আমরা এখানে পেয়েছি 4 মানে কি sp3। যদি কোনো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে, যদি কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের মানটা 4 আসে, তাহলে মনে করতে হবে সেখানে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। এগুলো কি কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নের মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে মিথেন যৌগে কার্বনের সংকরায়ন হচ্ছে sp3। ওকে, খুব ইজি একটা টেকনিক, তাই না? আচ্ছা, আমরা এখন চলে আসব অ্যামোনিয়ার ক্ষেত্রে। এখানে অ্যামোনিয়া তোমরা দেখতে পাচ্ছ, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন হলো এখানে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু এবং বাকি 3টা হাতে 3টা একযোজী হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। তাহলে এবং নাইট্রোজেনের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস কত? 2s2 2p3 অর্থাৎ 5। তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এম পাচ্ছি কত? ভি এর মান পাচ্ছি কত হবে? 5 প্লাস এম কত? 3। যেহেতু অ্যামোনিয়া না পজিটিভ না নেগেটিভ, কাজে সি এবং এর মানটা এখানে 0। ঠিক আছে? 0 পাইলাম। ওকে, তাহলে আমাদের মানটা এখানে কত আসবে? এখানে আমাদের মান আসবে খুব ইজি, যে 5, 3, 8 অর্থাৎ নাইট্রোজেন সমান পাচ্ছি কত? 5, 3, 8, 2, 4। তার মানে অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুর হওয়ায় নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনের মান পেয়েছি কত? 4। অর্থাৎ অ্যামোনিয়া যৌগে নাইট্রোজেনের মধ্যে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসবো কোথায়? SF6 অর্থাৎ হেক্সা সালফার হেক্সা ফ্লোরাইড। সালফার কি? হেক্সা ফ্লোরাইড। তার মানে এখানে সালফার হলো কি? সালফারের যোজনী 2, 4, 6 অর্থাৎ তার 6 হাতে 6টা ফ্লোরিন যুক্ত আছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দিয়েছি, এখানে দেখো তো সালফারের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 2, 6, 8 1s2 2s2 2p6 10 12 1s2 2s2 10 12 আর 4 16 4। তাহলে সর্বশেষে আমরা কত পেয়েছি এখানে ইলেকট্রন? সালফারের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আমরা ইলেকট্রন পেয়েছি অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ভি, কেন্দ্রীয় পরমাণু সালফার। তাহলে ভি এর মান কত হচ্ছে এখানে? 6, তাই না? আর এম কত হবে? সালফারের সাথে
একযোজি পরমাণু হচ্ছে ফ্লোরিন, কয়টা? 6টা। 6 শূন্য শূন্য, তাহলে মানটা কত আসে এখানে? হাফ ইন্টু 6 কত আসে? 12 না 12, হ্যাঁ 12 অর্থাৎ 6। তার মানে এস সমান পাচ্ছি আমরা কত? 6। 6 মিনস sp3d²। আমি এখন তোমাদেরকে দেখাবো যে নিরপেক্ষত্ব করলাম, তাই না? এখন যৌগমূলকের ক্ষেত্রে যৌগমূলক তো অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ হয়, তাই না? কখনো ধনাত্মক চার্জ, কখনো ঋণাত্মক চার্জ হয়। সেক্ষেত্রে যৌগমূলকের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা কীভাবে হয়, অর্থাৎ সংকরায়নের মানটা কি আসে সেটা আমরা দেখবো। এটা sp2 হয় না sp3 হয় না sp3d হয় না, কি হয় এটা আমরা এখন দেখবো। তাহলে আমরা প্রথমে সালফার, এটা একটা মূলক, এটা আমরা সবাই জানি, এবং সালফারের হচ্ছে ঋণাত্মক চার্জ -2, অর্থাৎ তার চার্জ কত? 2, কত? -2। তাহলে এই সালফারের ক্ষেত্রে সালফেট মৌলকের ক্ষেত্রে আমরা দেখব যে কেন্দ্রীয় পরমাণু হলো সালফার। আমাদের সূত্র কি ছিল? সূত্র এটা, তাহলে একটু উপরে লিখলাম, হ্যাঁ ভি। তাহলে এখানে ভি মানে কি? সালফার। ভি মানে কি? এখানে সালফার। সালফারের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন 6, এটা আমি মানে করিয়েছিলাম, এটা দেখলাম 6, তাই না? প্লাস এখন দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে 4টা অক্সিজেন পরমাণু যুক্ত আছে। আমাদের সূত্র আছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা, অর্থাৎ সেটা অবশ্যই একযোজি হতে হবে, কিন্তু অক্সিজেন তো একযোজি নয়, কারণ এটার মানটা তাহলে কি? m = 0 হবে। এখন মাইনাস সি ক্যাটায়ন না, এটা তো অ্যানায়ন, তার মানে কি? CO 0 প্লাস এটা যেহেতু অ্যানায়ন চার্জ, অ্যানায়ন যেহেতু এটা, হ্যাঁ তার মানে কি? এটা -2। অবশ্যই আমরা -2 লিখবো না, শুধু আমরা ভ্যালুটা লিখবো, 2 লিখবো। তাহলে এখানে কত আসলে? এখানে সালফার সমান কত পেয়েছি আমরা? 4 8 4 পাবো। 4 মানে কত? এখানে 4 মানে হচ্ছে sp3। তার মানে সালফেট মূলকে সালফারের মধ্যে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। এখন আমরা চলে আসবো কোথায়? এখন আমরা দেখবো হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়নটা কি? পজিটিভ চার্জ, তাই না? কি এটা? পজিটিভ চার্জ। তাহলে আমাদের অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার হাইব্রিডাইজেশনটা কী আসে এটা এখন দেখবো। তাহলে নাইট্রোজেন সূত্র হাফ প্লাস নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন 2s2 কত আসে? 5 আসবে, তাই না? আচ্ছা, যদি 5 আসে প্লাস m, হ্যাঁ এখানে m এর মান আছে, কারণ নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজি হাইড্রোজেন পরমাণু 4টা আছে, ওকে 4টা, মাইনাস সি ক্যাটায়ন, এই কটা ক্যাটায়ন? এটা ক্যাটায়ন হচ্ছে একটা, প্লাস অ্যানায়ন তো না, এটা পজিটিভ যেহেতু, = 0। তাহলে কত আসে এটা? এটা 5 3 8, হাফ ইন্টু 5 4 9 থেকে 8, অর্থাৎ কত? 4 আসে। তারপরে 4 মানে হচ্ছে এখানে কি? sp3, অর্থাৎ অ্যামোনিয়াম যৌগমূলকে নাইট্রোজেন পরমাণুরও সংকরায়ন হচ্ছে এখানে sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে? সায়ানাইড। এখন জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু কারা হয়? জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনের মধ্যে যে সকল ধাতব আয়ন থাকে, এরাই হলো জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে? এবং যারা ঋণাত্মক তারা হচ্ছে লিগ্যান্ড। এখন দেখো, আমি যদি এটা জটিল যৌগটা সুন্দর করে আমি এখানে করি একটা, হ্যাঁ কাঠামো চিত্রটা অঙ্কন করি, তাহলে কি দাঁড়ায়? এটা কয়টা আছে? কয়টা? সায়ানাইড 6টা, CN 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 CN। দেখো তো শিক্ষার্থী কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6। তার মানে এখানে লিগ্যান্ড হ্যাঁ লিগ্যান্ড হচ্ছে এখানে সায়ানাইড আয়নটা। এখানে কেন্দ্রীয় পরমাণুর সাথে আমাদের কয়টা লিগ্যান্ড আছে? 1 2 3 4 5 6। কয়টা? 6টি লিগ্যান্ড। কয়টি আছে? 6টি লিগ্যান্ড আছে। সরি, 6টি লিগ্যান্ড না, এটা লিগ্যান্ডের আসা সংখ্যা না। তার মানে এই এই জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু ফেরাস 2 আয়নে লিগ্যান্ড হচ্ছে আমাদের সায়ানাইড। তারপরে লিগ্যান্ডটা পেয়ে গেলাম,
এখন দেখব এখানে সন্নিবেশ সংখ্যাটা, সন্নিবেশ সংখ্যাটা, ঠিক আছে। এখন জটিল যৌগে যে সকল ঋণাত্মক আয়নগুলো যুক্ত থাকবে কেন্দ্রীয় পরমাণুর সাথে, কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা লিগ্যান্ড যুক্ত আছে, এই টোটাল লিগ্যান্ড সংখ্যাই হলো এখানে সন্নিবেশ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফেরাস 2 আয়নের সাথে আমাদের 6টা লিগ্যান্ড যুক্ত আছে, 1 2 3 4 5 6। এই 6টা লিগ্যান্ড হলো আমাদের সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে। এখন জটিল যৌগের লিগ্যান্ড সংখ্যা হলো এই সংখ্যাটা। তাহলে এই 6টা কার সাথে মিলে যায়? এই 6টা মিলে যায় এর সাথে। তার মানে sp3d2 অবভিয়াসলি sp3d2 অথবা d2sp3 এর যে কোনো একটা হবে। আমি আগেই বলেছি কোনটা হবে এর ব্যাখ্যাটা আমি এখন দিব। তাহলে কি পেলাম এখানে? আমরা এখানে জটিল যৌগের ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ ফেরোসায়ানাইড আয়নের ফেরাস 2 আয়ন হলো কেন্দ্রীয় পরমাণু, তার মধ্যে সংকরায়ন হচ্ছে sp3d2 অথবা d2sp3। এখন কোনটি হবে তারও ব্যাখ্যা আমি দিব, ততক্ষণ তোমরা। এখন আমি দেখাবো যে ফেরোসায়ানাইডের ক্ষেত্রে, হ্যাঁ, কি ছিল এই জটিল আয়নের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণু পেয়েছিলাম হচ্ছে কি পেয়েছিলাম? ফেরাস 2+ আয়ন, তাই না? এর সংকরায়নটা কি ছিল? sp3d2 অথবা d2sp3 পেয়েছিলাম। আর কোনটি সঠিক হবে এর ব্যাখ্যাটা এখন দিব। খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে মনোযোগ দাও, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, এখন আমি এখানে ফেরাস 2 আয়নের ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে নিয়েছি এবং ইলেকট্রন বিন্যাসটাকে ছোটো থেকে বড়তে সাজিয়েছি, ঠিক আছে। তাহলে কি 3d4 4s0 4p0, কারণ 4p অরবিটাল সম্ভব। এখন এটা যদি আমরা বক্স আকারে লিখি, এটা তো ডি অরবিটালের সাব অরবিটাল করে 5টা আমরা জানি, তাহলে আমরা মনে করি কী করলাম? 5টা ডি অরবিটালের সাব অরবিটাল অঙ্কন করলাম, ঠিক আছে। 1 2 3 4 5, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের 3d অরবিটাল। ওকে, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমাদের 4s। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের 4p, px py pz। আচ্ছা, এখন এই অরবিটালের ইলেকট্রনগুলো আমরা বক্সে সাজিয়ে নিলাম। হ্যাঁ, কত আছে এখানে? 3d4 আছে। তাহলে 3d কত? 4। 3d4, আচ্ছা আচ্ছা, সরি 4 না 6, হ্যাঁ 6, হ্যাঁ 26 18 6। ওকে, তাহলে কি হলো এখানে? কত হয়েছে? 2 3 4 5 6। 4s-এ কোনো অরবিটাল ইলেকট্রন নেই এবং 4p-তে কোনো ইলেকট্রন নেই। এখন কথা হচ্ছে, আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণুর বেজোর ইলেকট্রনগুলোই তার বন্ধনে অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফেরাস 2+ আয়নের কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে মাত্র 1 2 3 4টি ইলেকট্রন আছে। তার মানে কি? তাহলে কি এখানে Cn এর সংখ্যা কি কত? 6 দেওয়া আছে, কিন্তু সে 4টি গ্রহণ করতে পারবে। এই কেন্দ্রীয় পরমাণু 4টি সায়ানাইড আয়ন গ্রহণ করতে পারবে, কারণ কেন্দ্রীয় পরমাণু আয়রনের বহিস্তরে মাত্র 4টি বেজোর ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমাদেরকে এটা গঠন করে দেখাতে হবে, তাই না? এখন এটা সমযোজী সন্নিবেশ বন্ধন তৈরি করবে, তাহলে কি হলো? সায়ানাইড হচ্ছে কি? ইলেকট্রন যুক্ত, অর্থাৎ তার ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কাকে দিবে? ফেরাস 2+ আয়নকে দিবে, ঠিক আছে। অর্থাৎ এর আছে, এর লাগবে। সায়ানাইড যখন কেন্দ্রীয় পরমাণুর কাছে আসে, তখন এই ইলেকট্রনগুলো কি হয়? কম্প্রেসড হয়, চেপে যায়। কি হয়? আবার বলি, সায়ানাইড আয়নটি যখন কেন্দ্রীয় পরমাণু ফেরাস আয়নের নিকটে আসে, তখন তার কি হয়? ইলেকট্রন কি? কম্প্রেসড ঘটে, সংকুচিত হয়। অর্থাৎ এই ইলেকট্রনগুলো কি হবে? এটা চলে আসবে এখানে, আর এটা চলে আসবে কোথায়? এখানে চলে আসলো। তাহলে দেখো, আমরা 6টা পেয়ে গেলাম।
এই 6টা ফাঁকা ঘরে সায়ানাইড সুন্দর করে কী করবে, ইলেকট্রন নিয়ে হাজির হবে। ঠিক আছে, এবং এভাবে কি হয়, সায়ানাইড এখানে যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে এখানে কি পেলাম আমরা, ডি স্কোয়ার। এখানে কি পেয়েছি আমরা, এস পেয়েছি। এখানে কি পেয়েছি, 3টা পি পেয়েছি। ক্লিয়ার? তাহলে কি এখানেও সায়ানাইড, এখানেও সায়ানাইড, এখানেও সায়ানাইড, এখানেও সায়ানাইড, এখানেও সায়ানাইড, এখানেও কি সায়ানাইড। তার মানে আমরা সংকর হাইব্রিডাইজেশন কি পেয়েছি আমরা, ডি স্কোয়ার এস পি থ্রি, পি থ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি বুঝতে পেরেছ আমাদের এই জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন হবে কোনটা, ডি স্কোয়ার এসপি থ্রি, ডি স্কোয়ার এসপি থ্রি, অর্থাৎ এটা। প্রিয় শিক্ষার্থী, আমার এই ছিল আজকের আয়োজন। তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয় বা আমি আশা করছি তোমরা সব কিছু বুঝতে পেরেছ। আমার পরের টিউটোরিয়াল হবে হাইব্রিডাইজেশন এসপি থ্রি, এসপি টু, এসপি হাইব্রিডাইজেশন, এগুলো নিয়ে আমরা পরের টিউটোরিয়াল নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।